একটা সহজ ম্যাচ, হাতের মুঠোয় থাকা ম্যাচ কিভাবে কঠিন করে হারতে হয় সেটা আজ এই পঞ্চম দিন দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া তো শুরু করেছিল ওই আগের দিন আর 9 উইকেটে 228 এই অবস্থায়। তো ওইখান থেকে তারা খুব বেশি রান করতে পারেনি, মাত্র ওই 2 ওভারের মধ্যেই তারা 6 রান যোগ করতে পেরে ওই জায়গায় অল আউট হয়ে যায়। জাসপ্রীত বুমরাই শেষে নাথান লায়নের উইকেটটা তুলে নেয় ওই একটা গুড লেংথের ইনকামিং ডেলিভারিতে। তো অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসটা শেষ হয়ে গেল 234 রানে। তো ফলে জয়ের জন্য ভারতের শেষ ইনিংসের টার্গেট দাঁড়ালো 340 রানের। তো ভারতের ইনিংসের শুরুটা করেছিলেন ওই রোহিত আর জয়সওয়াল। তো ইনিংসের শুরুর মানে অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছিল যে তারা এই টেস্টটা মূলত বাঁচানোর জন্য মানে ড্র করার জন্যই খেলছে। যে তার কোনো রকম তাগিদই ওই জায়গায় চোখে পড়েনি, কারণ 92 ওভার হাতে ছিল ভারতের ওই 340 রান তোলার জন্য। মানে অলমোস্ট 3.5-এর কাছাকাছি রান রেট রেখে তাদের ব্যাটিং করতে হতো। তো সেই জায়গায় আর কি ভারত মানে খুবই আর কি ধীর গতিতে স্টার্ট করে। প্রথম 16 ওভারে মাত্র 25 রান তারা যোগ করে। কিন্তু ওই 17 নম্বর ওভারের একদম প্রথম বলেই ওই প্যাট কামিন্সের ওই একটা গুড লেংথের ডেলিভারিতে রোহিত শর্মা ওই জায়গায় লিডিং এজ হয়ে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ফলে প্রথম উইকেটের পতন ঘটে ভারতের। এরপরে ঠিক ওই একই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে কেএল রাহুলের উইকেটটাও তুলে নেন ওই প্যাট কামিন্সই। ওই একদম একটা গুড লেংথের ডেলিভারিতে কেএল রাহুল এবার ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়ে তিনি মানে একবারে কোনো রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান। ওই 25 রানেই ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর ক্রিজে নামলেন বিরাট কোহলি। তো বিরাট কোহলি আর ওই জয়সওয়ালের মধ্যেও একটা ওই 8 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। জাস্ট আর কি লাঞ্চ ব্রেক হবার আর কি মাত্র ওই 1-2 ওভার মতো বাকি রয়েছে। ঠিক ওই জায়গাতে বিরাট কোহলিও নিজের উইকেটটা ছড়ে দিয়ে এলেন। মিচেল স্টার্ক, যিনি এই ম্যাচে একেবারেই বিবর্ণ ছিলেন, তো ওই মিচেল স্টার্কই এসে ওই বিরাট কোহলিকে ট্র্যাপ করেন। ঠিক ওই একই বিরাট কোহলির যে দুর্বলতা, ওই ফিফথ বা সিক্স স্টাম্প করিডোরে তিনি বল করলেন একদম ফুল লেংথের একটা ডেলিভারিতে, ড্রাইভের লোভ দেখালেন, আর বিরাট কোহলি ঠিক ওই মানে কভার ড্রাইভ করতে গিয়ে আউটসাইডে হয়ে তিনি ওই স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। মাত্র 5 রান তিনি যোগ করতে পারেন নিজের রানের খাতায়। আর তার সাথে সাথে ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 33। তখন ও আম্পায়ারের সাথে সাথে লাঞ্চ ব্রেকের ঘোষণা দিয়ে দেয়। এরপর লাঞ্চ থেকে ফিরে এসে ওই ভারতের ওপেনার জয়সওয়াল আর ওইদিকে ঋষভ পান্থ, এরা দুজন একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করতে থাকে। ওই জায়গায় তারা নিজেদের উইকেটটা কোনোভাবেই আর কি ছুড়ে দিয়ে আসবে না, একেবারে সংকল্প হয়েই ব্যাটিং করতে নামে। তার মাঝে মাঝেই জয়সওয়াল তো বেশ ভালো ভালো কিছু শট নেগোশিয়েট করছিলেন। মানে স্পিনার নাথান লায়নকে তিনি ওই জায়গায় স্লক সুইপ করেছিলেন, তারপর পুল করেছিলেন। তারপর ওই জায়গায় আর কি মিচেল স্টার্ককেও একটা সুন্দর স্ট্রেট ড্রাইভ করেছিলেন ইনিংসের শুরুর দিকে। তিনি আর কি যেটুকু মৌকা পাচ্ছিলেন ওই জায়গায় মানে ডিফেন্ড করার সাথে সাথে রানও করছিলেন। অপরদিকে ঋষভ পান্ত তিনিও আর কি নিজেকে বেশিক্ষণ হোল্ড করে রাখতে পারেন না, আমরা তো সবাই জানি। তো তারপরেও তিনি আর কি মানে তার সেরাটা দিয়ে ওই জায়গায় আর কি মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছিলেন, আর মাঝে মধ্যে দু একটা শট নেগোশিয়েট করছিলেন। বেশ ভালোই যাচ্ছিল। এই দুজন কিন্তু ধীরে ধীরে নিজেদের পার্টনারশিপটাকে বেশ মজবুত করেও ফেলেছিল। আর জয়সওয়াল কিন্তু তার মাঝেই মানে ওই সেকেন্ড সেশনেই নিজের 50টা তুলে নিয়েছিল। তো তখন মনেই হচ্ছিল যে যাই হোক টিম ইন্ডিয়া মানে হয়তো তারা আর কি ম্যাচ মানে জিততে পারবে না। মানে তারা তো আর কি শুরু থেকেই ওই নেগেটিভ অ্যাপ্রোচেই খেলছিল। মানে ওই জায়গাতে তারা মানে ব্যাটিং অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছিল যে টেস্টটা মূলত তারা বাঁচানোর জন্যই খেলছে। তো যাই হোক আর কি ওই জায়গা থেকে একটা সান্ত্বনা ছিল যে সেকেন্ড সেশনে যখন ভারত কোনো উইকেট হারায়নি তখন অন্তত পক্ষে ম্যাচটা তারা বাঁচিয়ে দেবে। তো সেকেন্ড সেশনে ভারত মানে ওই জায়গায় শেষ করে 3 উইকেটে 112 এই অবস্থায়। তখন আম্পায়াররা টি ব্রেকের ঘোষণা দেয়। তার মানে হিসাব মতো ভারত ওই 33-3 থেকে 112-3 গেছে ওই সেকেন্ড সেশনের মধ্যে। 79টা রান তারা যোগ করে ওই প্রায় 28 ওভার ব্যাটিং করে। তো এরপর পোস্ট টি সেশন মানে একদম মানে আর কি ফিফথ ডে লাস্ট সেশনে যখন খেলাটা শুরু হলো তখন ওই জায়গায় মানে শুরুটা কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল মানে ওই আগের সেশনের ফর্মটাই মনে হচ্ছিল তারা যেন ক্যারি করছিল। কিন্তু ওই 121-এ যখন ভারতের 3 উইকেট তখন ওই জায়গায় হঠাৎ করেই দেখলাম প্যাট কামিন্স অ্যাটাকে আনলেন ওই মানে পার্ট টাইম অফ স্পিনার ওই ট্রাভিস হেডকে। তো ট্রাভিস হেডের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই জায়গায় মানে ওই ঋষভ পান্থ পুল করতে গেলেন ওই লং অনের উপর দিয়ে। আর ওইটাই আর কি বলতে গেলে ইন্ডিয়ার জন্য একেবারে কাল হয়ে দাঁড়ালো। মানে এমসিজির বাউন্ডারির আয়তন তো অন্যান্য মাঠের তুলনায় অনেকটাই বড়। তো আর কি ঋষভ পান্ত ওই শটটা মানে ঠিক মতো আর কি কানেক্ট করতে পারেনি। তো যার ফলে ওই লং অনে ফিল্ডিং করে মিচেল মাস বেশ কিছুটা দৌড়ে গিয়ে একটা বেশ ভালো ক্যাচ ধরেছেন ওই জায়গায়। ঋষভ পান্ত ওই জায়গায় নিজের উইকেটটা হারিয়ে বসলেন। মানে 30 রান করে তিনি আউট হয়ে গেলেন। ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 4 উইকেটে 121। ওই ঋষভ পান্ত আর জয়সওয়ালের মধ্যে 88 রানের জুটিটা ওই জায়গায় ভেঙে গেল। তো এরপরেই বলতে গেলে ভারতের ইনিংসে একেবারে দুঃস্বপ্ন নেমে আসে। একেবারে পরপর সব ব্যাটসম্যান আয়ারাম গয়ারামকে সেই রকম অবস্থা হয়ে যায়। তো এরপরে ক্রিজে আসা ওই জাডেজা নিজের উইকেটটা বেশিক্ষণ আর কি টিকিয়ে রাখতে পারলেন না। স্কট বোল্যান্ডের একটা ডেলিভারিতে মানে কিছুটা আর কি বলতে গেলে তুলনামূলক একটু বেশি আর কি ওই জায়গায় লাফিয়ে উঠেছিল। তো ওই জায়গায় আর কি জাডেজা আউটসাইডে হয়ে ওই উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। তার সাথে সাথেই ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটলো। আর এই দিন একটা জিনিস খেয়াল করে দেখলাম এই মেলবোর্নের এই সারফেসে মানে বল কিন্তু মানে প্রয়োজনের তুলনায় বেশ কিছুটা লাফিয়ে উঠছিল, মানে এক্সট্রা বিট অফ বাউন্স ওই জায়গায় জেনারেট করছিল। এটা মূলত ওই পিচের ওই ক্র্যাকের কারণে হতে পারে, কিংবা হতে পারে মানে এমনি আর কি ফিফথ ডেতে টেস্ট ম্যাচ এখন খুব একটা বেশি গড়ায় না। মানে এটা দেখলে এক প্রকার খুবই সারপ্রাইজিং একটা বিষয় যে আর কি মেলবোর্ন টেস্টটা ফিফথ ডেতে গড়ালো।
আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পিচেই খেলুন না কেন, ফিফথ ডেতে পিচ কখনোই খুব একটা নর্মাল আচরণ করে না। তো এমসিজির এই পিচটাও তার ব্যতিক্রম নয় বলে আমি মনে করি। তো যাই হোক, এই বিষয়গুলো অ্যাডজাস্ট করেই আর কি ওই জায়গায় কিন্তু প্লেয়ারদেরকে খেলতে হয়। তো এরপর আগের ইনিংসে সেঞ্চুরি করা নীতিশ কুমার রেড্ডি, যার উপর খুব ভরসা করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট আর সমর্থকরা, তো তিনিও আর কি নিজের উইকেটটা একেবারে বিলিয়ে দিলেন ওই নাথান লায়নকে। লায়নের একটা অলমোস্ট ওই সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে ওই ডিফেন্ড করতে গিয়ে ওই আর কি স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। মাত্র ওই 1 না 2 রান তিনি করেছেন ওই জায়গায়। তো এরপর আর ভারতের যে শেষ আসা, এরপর ভারতের শেষ আশা বলতেছিলেন ওই জয়সওয়াল আর সুন্দর, এরপর ভারতের শেষ আশা বলতেছিলেন ওই জয়সওয়াল আর সুন্দর জুটি। তো এই দুজন যদি একটু আর কি ক্রিজে সার্ভাইভ করে যেতেন তাহলে ভারত কিন্তু ম্যাচটা দিন শেষে বাঁচিয়ে দিলেও দিতে পারতো। কিন্তু জয়সওয়ালকে আমি বলবো তিনি খুবই আর কি আনলাকি। তো প্যাট কামিন্সের একটা ডাউন দ্য লেগের ওই স্লোয়ার বাউন্সার টাইপের একটা ডেলিভারিতে ওই জায়গায় পুল করতে গেছিলেন, মানে ব্যাটে বলে কানেকশনটা ঠিকমতো হয়েছে কিনা এই নিয়ে কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সি তৈরি হতে পারে এই ম্যাচের পরে। তার পুল করা শটটা অ্যালেক্স ক্যারি নিয়ে আর কি পুরো অস্ট্রেলিয়ান টিম ওই জায়গায় আবেদন করেছিল, কিন্তু অনফিল্ড আম্পায়ার ওটাকে আউট দেননি। ফলে অস্ট্রেলিয়া রিভিউতে পাঠিয়েছিল, কিন্তু রিভিউতে আর কি মানে প্রথমে আর কি আলট্রাইজে ওই জায়গায় কোনো রকম স্পাইক নড়াচড়া করেনি, কিন্তু তার খুবই সারপ্রাইজিংলি যিনি থার্ড আম্পায়ারে ছিলেন ওই শারিফুদ্দৌলা, তিনি আর কি মানে খালি চোখে দেখি আর কি অনেকক্ষণ ধরে আর কি অবজার্ভ করেছিলেন, মানে ওটা মানে তিনি বললেন যে ওটা নাকি একটা সামান্য ডিফ্লেকশন ছিল, অনফিল্ড আম্পায়ারকে বললেন, তার ফলে তাকে আর কি ডিসিশনটা রিভার্স করতে বললেন। তো সেই জায়গায় আমি বলবো জয়সওয়াল অলমোস্ট 50-50 চান্সের একটা শিকার হয়। তো ওই জায়গায় আর কি খুবই দুর্ভাগ্যবশত ওই থার্ড আম্পায়ার্স কলেই তাকে আউট হতে হলো। ব্রিলিয়ান্ট একটা ইনিংস তিনি খেলেছেন, মানে তিনি তার দিক থেকে সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছেন। ওই 208 বল মতো ফেস করে 84টা রান তিনি ওই জায়গায় করেছেন, আর সাথে ঋষভ পান্তকে নিয়ে ওই যে মিড সেশনটা পুরোপুরি কাটিয়ে দিয়েছিলেন, এই জন্য তার একটা ক্রেডিট ডেফিনেটলি এই জায়গায় প্রাপ্য বলে আমি মনে করি। তো এরপর ভারতের আর বাকি 3টা উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি, কারণ লড়াই করার মতো তো ব্যাটার ওই জায়গায় ছিল না, শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরী একটা দিক আগলে রেখেছিলেন। কিন্তু ভারতের বোলারদের মানে ওই শেষের দিকে টেল এন্ডারদের উইকেটগুলো রক্ষা করা তো খুবই কঠিন একটা বিষয়। তো ভারতের 2 পেসার আকাশদীপ আর বুমরার উইকেটটা তুলে নেন ওই জায়গায় স্কট বোল্যান্ড। তো বুমরা ঠিক ওই একইভাবে আগের ইনিংসের মতোই ওই গুড লেন্থের একটা ডেলিভারিতে ওই স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। আর এরপর লাস্ট উইকেট তুলতে আর অজিদের খুব বেশি সময় লাগেনি, মোহাম্মদ সিরাজকে অলমোস্ট ওই সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে কিছুটা বোকা বানিয়ে ওই টার্ন করে ওই জায়গায় তাকে আর কি মানে ওই লিভ করতে বাধ্য করেন। তো ফলে বলটা গিয়ে তার প্যাডে আঘাত করে, তো ফলে অজি ফিল্ডাররা আপিল করে, আম্পায়ার ওই জায়গায় এলবিডব্লিউ আউট দিয়ে দেন। তো রিভিউতে পাঠিয়েছিলেন সিরাজ, কিন্তু কোনো লাভ হয়নি। তো ফলে ভারতের আর কি দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র 155 রানে। তো যার কারণে এই এমসিজিতে বক্সিং ডে টেস্টটা ভারতকে হারতে হলো 184 রানের বিশাল ব্যবধানে। খুবই সহজ একটা ম্যাচ, মানে এই জায়গায় ভারত বা ভারতের টিম ম্যানেজমেন্ট চাইলে কিন্তু তারা জয়ের জন্য ঝাঁপাতেই পারত। তো সেটাও যখন তারা করতে পারলো না, অন্তত তাদের উচিত ছিল কিন্তু এই টেস্ট ম্যাচটা সেভ করে আসা বা বাঁচিয়ে আসা বা ড্র করে আসা। তো সেই কাজটা করতে ভারতের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হলো। ওই 121 আর কি 3 থেকে তারা অল অফ আ সাডেন অল আউট হয়ে গেল 155-তে, মানে হিসাব মতো শেষ 7 উইকেট ভারত হারিয়েছে মাত্র 34 রানে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে বক্সিং ডে টেস্টের এই শেষ দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আজকের মোমেন্ট অফ দ্য ডে দাবিদার আর খুব বেশি নেই, আমার কাছে মনে হয় ওই একটাই, সেটা হলো ওই পোস্ট টি সেশনে, মানে এই দিনের ফাইনাল সেশনে ঋষভ পান্থ যখন ওই ট্রাভিস হেডকে পুল করতে গিয়ে ওই লং অনে আর কি ওই নিজের উইকেটটা ছড়িয়ে দিলেন ওই মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে। তারপর থেকেই তো আর কি ভারতের এই আর কি ব্যাটিং ইনিংসের কোল্যাপসটা শুরু হলো। তো ওই রকম সিচুয়েশনে ঋষভ পান্তের ওই রকম মানে নির্বুদ্ধিতার মতো শট খেলতে গিয়ে নিজের উইকেটটাকে ছুড়ে দিয়ে আসাটাই মনে হয় আমার কাছে এই শেষ দিনের মোমেন্ট অফ দ্য ডে। একমত হবেন নিশ্চয়ই আমার সাথে, এই জায়গায় দ্বিমত পোষণ করার কোনো রকম কোনো জায়গা নেই বলে আমি মনে করি, তাই তো?